ফিফথ সেমিস্টার C11 ফিফথ সেমিস্টার বেঙ্গলি অনার্স C11 জীবনানন্দ দাশের রচিত ৮ বছর আগের একদিন কবিতাটি আলোচনা করছি। কবি জীবনানন্দ দাশের ৮ বছর আগের একদিন কবিতাটি মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৪৪ খ্রিস্টাব্দে। কবিতাটি এক্সপ্রেশনিস্ট কবিতার চমৎকার দৃষ্টান্ত। এক্সপ্রেশনিস্ট বা জীবনের বিকারকে প্রকাশ করে এই এক্সপ্রেশনিস্ট কবিরা। এক্সপ্রেশনিস্ট শব্দের অর্থ হল অভিব্যক্তিবাদ। এই অভিব্যক্তিবাদীরা বা এক্সপ্রেশনিস্টরা জীবনের বিকারকে প্রকাশ করেন। এক্সপ্রেশনিজম সাহিত্য ও চিত্রকলায় বাহ্যিক জীবন অপেক্ষা আভ্যন্তরীণ জীবনের মর্মোদ্ঘাটনে আগ্রহী। এক্সপ্রেশনিস্টদের শৈলী হয়ে উঠল বিস্ফোরণধর্মী, বিশৃঙ্খল, গতিশীল, ভাবাবিষ্ট, স্বেচ্ছাচারী। যুক্তির পারম্পর্য তাঁরা মানতেন না। জগৎ স্বেচ্ছাচারী, অতএব সেটা তারা ফোটালেন যদৃচ্ছ উদ্ধৃতি দিয়ে, ছন্দ ভেঙে, ভাবনাকে এলোমেলো অসংহতভাবে প্রকাশ করে। কবিতাটি যেন গঙ্গার জীবনচিত্র। এক্সপ্রেশনিস্টরা ডিস্টরশন অর্থাৎ নিজের দেহের বিকৃতি সাধন বা দোমড়ানো মোচড়ানো এক্সগ্যাগারেশন অতিরঞ্জিতকরণকে রূপ দিতে চাইতেন বা চাইলেন। আর ফিউচারিজমে বিশ্বাসীরা প্রচলিত রীতিবিরোধী প্রতীকের খেয়াল খুশি মতো ব্যবহার করতে চাইলেন। ফিউচারিস্টরা যুগ জড়কে রূপ দিতে চেয়েছেন। মহাপৃথিবী কাব্যের নিরালোক কবিতায় কবির মনে সংশয়, কেন মৃত্যু খোঁজো তুমি, কোথায় শান্তি পাওয়া যায়। কবি এখানে বেশ কয়েকটি কবিতায় জীবনের চিত্র এঁকে মৃত্যুর যথার্থ সন্ধানের চেষ্টা করেছেন। এ বিষয়ে সবচেয়ে উল্লেখযোগ্য কবিতাটি হল ৮ বছর আগের একদিন। একটি মানুষের আত্মহত্যার পটভূমিতে কবির অনুভূতি ব্যক্ত হয়েছে। চিত্রশিল্পী গঙ্গার জীবনচিত্রের মতো এ মৃত্যুকে তাই নিছক আত্মহত্যা বলা যায় না, কারণ সকলের পক্ষে সুখী ও সচ্ছল পারিবারিক জীবন ছেড়ে শিল্প রচনার আন্তরিক তাগিদে তাহিতি দ্বীপে স্বেচ্ছা নির্বাসন সম্ভব নয়। ধূসর পাণ্ডুলিপি কাব্যের বোধ কবিতার মতো মহাপৃথিবী কাব্যের ৮ বছর আগের একদিন কবিতাতেও রয়েছে কবির মৃত্যু চেতনার পরিচয়। জীবনে প্রেম শব্দটা ব্যবহৃত হতে হতে ক্ষণে ক্ষণে ক্ষয়ে যাচ্ছে, কিন্তু জীবনানন্দের এই কবিতায় মৃত্যু আত্মহত্যার কারণে ঘটলেও এ মৃত্যু নিছক জীবন পরিণাম বরণ নয়। যে মানুষটি আত্মহত্যা করেছে একজন সাধারণ মানুষের জীবনে সাফল্য বলতে যা বোঝে তা সবই পেয়েছে। ভরা বসন্তের রাত্রে, ফাল্গুনের রাত্রে, যখন রূপসী প্রিয়ার সঙ্গে যৌবন উন্মাদনায় মত্ত হওয়ার কথা ছিল তার, তখন নিজের কামনা বাসনাকে চরিতার্থ করার পরিবর্তে আত্মহননের মধ্যে টেনেছে সমস্ত জীবন বাসনার ছেদ। চাঁদ উঠেছে রাত্রির আধারে, আর যুবকটি ডুবেছে মৃত্যুর অন্তহীন আধারে। সবকিছু থাকা সত্ত্বেও জ্যোৎস্না রাতে ঘুম ভাঙার পর মড়কের ইঁদুরের মতো বীভৎস মৃত্যুকে বেছে নিল কেন সে? কবির জিজ্ঞাসা এটাই। এই জিজ্ঞাসায় বিপরীত তত্ত্ব সৃষ্টি করেছে রসাবেশ। ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল। দুটি সংবাদের পরপর সে সংঘাত। কবিতার নায়ক সব সচ্ছলতার মুখ দেখা যুবকের মৃত্যুকে করে তুলেছে অস্বাভাবিক। দ্বিতীয়টির উপরই যে কবির গুরুত্ব দিতে চান তা বোঝা গেছে কোনোদিন জাগিবে না আর উচ্চারণের আন্তরিকতায়। রক্ত ফেনা মাখা মুখে মড়কে ইঁদুরের মতো ঘাড় গুঁজি এই স্থূল
গ্রস্টেক অদ্ভুত বা অসম্ভব মূর্তি আঁকা এক্সপ্রেশনিস্ট কবিদের মধ্যেই দেখা যায়। এক্সপ্রেশনিস্টদের দার্শনিক হলেন বেদ্যেত্ব ক্রোচে। বেদ্যেত্ব ক্রোচে তিনি হচ্ছেন এক্সপ্রেশনিস্ট কবিদের গুরু। তিনি তার কাছ থেকে এই বিষয়গুলিকে পরবর্তীকালে এই এক্সপ্রেশনিস্ট কবিরা গ্রহণ করেছেন। কোনোদিন জাগিবে না আর, জানিবার গাঢ় বেদনার, অবিরাম অবিরাম ভার সহিবে না আর। অনুরূপ অবস্থায় ইয়েটস ফাউল ডিটেক এর মধ্যেও বাঁচতে চেয়েছেন। যুবকটির মৃত্যুর সপক্ষে কিছু বক্তব্য রাখা হয়েছে। ইঙ্গিত দেওয়া হয়েছে দুর্বহ জীবনের বেদনার ভার বইতে না পারার দুঃসহ যন্ত্রণায় তার এই মৃত্যুবরণের মাধ্যমে বিদ্রোহ। কিন্তু এ ধরনের চিন্তনের অনুপ্রেরণা কে? প্রকৃত সে কি কোনো উটের গ্রীবা? উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে যেন তার জানালার পাশে উটের গ্রীবার সঙ্গে জড়িয়ে রয়েছে এক অস্বাভাবিক রহস্যময়তা। চাঁদ ডুবে যাওয়ার পর নেমে আসা অদ্ভুত আধারে এক রহস্যময় সংকিল আবির্ভাব। এই গ্রীবা মৃত্যু ব্যঞ্জক ও ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীর উচ্চারণ, তাই উটের গ্রীবার তাৎপর্যে আভাসিত। আধার এবং উটের গ্রীবাকে আবার ভিন্ন অর্থে ব্যাখ্যা করে এ রহস্যময়তার আবরণ উন্মোচন করা যায়। আলো হলো আস্তিক্যবোধের প্রতীক। চাঁদ যতক্ষণ থেকেছে আকাশে ততক্ষণ আশা ও আস্তিক্য অনুভূতি মেচেছিল। কিন্তু যে মুহূর্তে চাঁদ ডুবে গেল অন্ধকারে, সে মুহূর্ত অস্বস্তিকর। ভয়ঙ্কর স্তব্ধতার মধ্যে জেগে ওঠে আত্মহননকামী ভাবনার জটিল অনুভূতি। এই হন্যমান মানুষটির আত্মহত্যার বৈপরীত্যে কবি এঁকেছেন জীবনের প্রতি ভালোবাসা পরায়ণ মানবেতর প্রাণীর ছবি। মশা, মাছি, ব্যাঙ, পেঁচা, ফড়িং, দোয়েল জীবনকে ভালোবেসেছে বলেই তারা বেঁচে থাকার চেষ্টা করে। রক্ত, ক্লেদ এবং আবর্জনার মধ্যে যে মাছির বাস, সেও রৌদ্রে উড়ে আসার চেষ্টা করে। ফড়িং মৃত্যুর শিহরণ উপলব্ধি করেও বাঁচতে চায়। অথচ প্রেম, প্রেমিকা, শিশু, স্বপ্ন, সম্পদ সব কিছু থাকা সত্ত্বেও যুবকটি মৃত্যুকেই বেছে নিয়েছে। মানুষটি যখন চলেছে অসত্যের মাথায় উদ্বন্ধনে জীবন দিতে, তখন কি অসত্যের শাখা প্রতিবাদ করেনি? অন্ধ পেঁচার জীবনানুরাগ কি যুবকটির মতি পরিবর্তন ঘটাতে পারেনি? ঘটনা যেখানে শেষ হলো, গল্পের সূচনা হলো সেখানেই। যুবকটির আত্মহত্যার পূর্বে সে ছিল প্রতিটি ঘটনার সংঘটক, কিন্তু মৃত্যুর পরেই সে হয়ে গেল গল্পের উপাদান। জীবনানন্দ শোনালেন সে গল্প, শোনো, তবু এ মৃতের গল্প কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই। জীবনের ব্যর্থতা মানুষদের আত্মহত্যায় উদ্বোধিত করে, অথচ এ গল্পের নায়কের জীবন পরিপূর্ণ ছিল নারীর প্রেমে। তার বিবাহিত জীবন ছিল সুখের, কেননা তার স্ত্রী শুধুমাত্র নর্মসহচরী হয়ে থাকেনি, হয়ে উঠেছে তার মর্মসহচরীও। মধু আর মদনের মধু দিয়েছে জানিতে, মধু আর মননের মধু দিয়েছে জানিতে। এরপরেই কবি এসেছেন বোধের প্রসঙ্গে। সব মানুষের কাছে কাম্যবস্তু এক হতে পারে না। সবকিছু পাবার পর অন্তর্গত রক্তের ভিতরে বিপন্ন বিস্ময়ের ঘটে জাগরণ। এই ক্লান্তির হাত থেকে মুক্তি পেয়ে হৃদয় জুড়োতেই তার এই আত্মহত্যার আয়োজন। কিন্তু কবি সম্ভবত এই আত্মহত্যাকে সমর্থন করতে পারেননি। তাই তার ব্যঙ্গাত্মক বক্তব্য, জীবনের এই স্বাদ সুপক্ষ জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হলো, মর্গে কি হৃদয় জুড়লো, মর্গে গুমোটে থ্যাঁতা ইঁদুরের মতো রক্তমাখা ঠোঁটে। কবি ব্যক্তিটির যন্ত্রণা অনুভব করেন,
কিন্তু মৃত্যুকে সমর্থন করতে পারেননি, কারণ পৃথিবীর সমস্ত প্রাণী মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও আরও কিছুক্ষণের জন্য বেঁচে থাকতে চায়। তখন কি গলিত স্থবির ব্যাঙ, রক্ত ক্লেদে বসার মাছি, ফড়িং প্রভৃতিও? কিন্তু কবির বিরুদ্ধে যুক্তিও আছে। তাদের তো মানুষের মতো ব্যথা বেদনার ভার বইতে হয় না, তাই জীবনের প্রতি তাদের উষ্ণ অনুরাগ স্বাভাবিক। মৃত্যুর মধ্যে জীবনের আসক্তি। মানুষটির মৃত্যু হলো, বুড়ো পেঁচা চোখ উল্টিয়ে দুই একটা ইঁদুর ধরার প্রস্তাব রাখে। এই কবিতাটিতে মৃত্যুর আলোকে পৃথিবীর বিষণ্ণতার অন্ধকারে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার, এই বিষয়টি ধরা পড়েছে। সুতরাং একদিকে মৃত্যুর ভয়ঙ্করতা, অন্যদিকে জীবনের উচ্ছ্বাস, মিলনের আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে 8 বছর আগের একদিন কবিতায়। অনুরূপ অবস্থায় ইয়েটস ফাউল ডিটেকের মধ্যেও বাঁচতে চেয়েছেন। কোনোদিন জাগিবে না আর, জানিবার গাঢ় বেদনার অবিরাম ভার সইবে না আর। অ্যাজ এ ব্লাইন্ড ম্যান ব্যাটারিং ব্লাইন্ড ম্যান, এটা জুয়াবাজি, ব্যক্তি অসহায়তা, প্রাণহীন বস্তুর পেছনে অদ্ভুত ভৌতিক জীবন। 1912 সালে এক্সপ্রেশনিস্ট লেখক গটফ্রিড বেন লাশকাটা ঘর বলে একটি প্যামফ্লেট বা পত্রিকায় লিখে বিস্ফোরণ সৃষ্টি করেন। প্রাণময় সত্তার আদিম আনন্দ তাকে মরবিডিটি বা বিষাদগ্রস্ততা অতিক্রম করে জীবনের প্রচুর ভাঁড়ার শূন্য করার আমন্ত্রণ জানিয়েছে। থুরথুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনজলে ভেসে, ক্যারিকেচার সৃষ্টি করেছেন। তাই কবির ব্যঙ্গাত্মক বক্তব্য, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে। এখানে স্বপ্নময়, ভাবাবিষ্ট, কুহেলিকাময় ভাষা ব্যবহার করেছেন কবি। কিন্তু কেন এই ক্লান্তি? কবি বলেছেন বিপন্ন বিস্ময়, অর্থ, কীর্তি, সচ্ছলতা নয়। কিন্তু এই বিপন্ন বিস্ময় অর্থাৎ সৃষ্টির তাড়না মানুষকে অবসন্ন করে দেয়। সেই মহাশক্তির কাছে কবি অসহায়। সংসারীদের মতো প্রেম, সন্তান, সচ্ছলতা, খ্যাতি কবি স্বরূপকে প্রকাশ করতে পারে না। অথচ সৃষ্টির দুর্মর আবেগের সঙ্গে নিয়ত সংগ্রামে তিনি ক্লান্ত। সেই জন্যই আত্মহত্যাকারী লোকটার জন্য তিনি সমব্যথী।